সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অংশগ্রহণমূলক নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, তবে সংস্কারের পর কূটনীতিকদের জানালেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তায় হচ্ছে নীতিমালা কমিটির বৈঠক। সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা প্রকাশের দাবি, মানবাধিকার কর্মীদের ছেড়ে দেয়ায় উদ্বেগ। শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে প্রাণ, স্বস্তি প্রকাশ শিক্ষক ও অভিভাবকের। সংস্কার হচ্ছে নতুন কারিকুলাম। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করবে তারা। রবিবার বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে এই কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় আসীন হওয়ার পর প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকদের রাজধানীর একটি হোটেলে ব্রিফ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তিনি জানান, বিগত সরকারের দুর্নীতির কারণেই বাংলাদেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করায় দেশে সংঘটিত হয়েছে পাতানো নির্বাচন। তাই বিদেশি বন্ধুদের দেশ সংস্কারে পাশে চান ডক্টর ইউনূস। It's a great country, great people. বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ, কিন্তু দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে, দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। ঠিক করতে সময় লাগবে। আমি আশা করি নতুন বাংলাদেশ তৈরিতে সবাই আমার পাশে থাকবেন, সহায়তা করবেন। So this is the beginning of that process. I hope you'll have patience and stay with us, help us. দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠনের পর নির্বাচনের ব্যবস্থা করা হবে বলেও জানান অন্তর্বর্তী সরকার প্রধান। A new era has begun. আমরা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে চাই। সেজন্য দেশের আইন থেকে শুরু করে প্রশাসন সহ বিভিন্ন সংস্থা পুনর্গঠন জরুরি, আর সেটি করার পরই নির্বাচনের ব্যবস্থা হবে বাংলাদেশে। পরে সাংবাদিকদের এসব বিষয় ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজকে ওনার রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে যেমন নিহত হয়েছেন অনেক মানুষ, তেমনি নির্যাতিত হয়েছেন বহু শিক্ষার্থী। নির্মম নির্যাতনের শিকার হয়ে অনেকের অঙ্গহানিও ঘটেছে। এই অবস্থায় আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে সহায়তায় নীতিমালা করা হচ্ছে। রবিবার সচিবালয় সংক্রান্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট, এই 36 দিন দেশের তরুণ তুর্কিদের ছাত্র জনতার বিক্ষোভের মুখে পতন ঘটে 16 বছরের দুঃশাসনের। বিদায় নেয় শেখ হাসিনা সরকার। তবে বিক্ষোভে উত্তাল এই সময়টাই আন্দোলনকারী সহ বহু মানুষকে সইতে হয়েছে নির্যাতন। কারোটা জানা, কারোটা এখনো রয়ে গেছে অজানা। চারুকলার শিক্ষার্থী মাহিউদ্দিন আবিদ তেমনই এক ভুক্তভোগী। 17 জুলাই সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তাকে ছাত্রলীগের নেতাকর্মীরা বেধড়ক মারধর করে, অথচ কাছেই ছিলেন পুলিশ সদস্যরা। জাস্ট প্রথম কথাটাই ছিল এই, আর শেষ কথাটা ওদের এই ছিল, এই তুই বিজয় একাত্তর না। এই কথাটা বলার পরে প্রথমে হচ্ছে মানে ওদের ফার্স্ট আঘাতগুলো শুরু হয়। আর ওরা আমাকে বারবার বলতেছে, এই তুই পালাচ্ছিস না কেন, মানে আমি পালাই যাচ্ছি না কেন, ওদের কোয়েশ্চেন ছিল বারবার এটা। এখন আমার কথা হচ্ছে, আমি তো কোনো ভুল করিনি, আমি কি জন্য পালাবো? পুলিশ আর বিজিবির গাড়ি দাঁড়াইছিল, আমি হচ্ছে চিল্লাই ডাকার চেষ্টা করতেছি, তারা একবার ফিরেও তাকায় না। ক্ষোভ আছে, আসলে অনেক ক্ষোভ আছে যে এরা কেন ওই সময় আমাদের পাশে দাঁড়ায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে চরমভাবে পুলিশি হয়রানির শিকার হতে হয় আরেক শিক্ষার্থী তানভীরের। হেলিকপ্টার থেকে আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। পুলিশের টিম সন্ধ্যার সময় আসে, একটা 8-2 জন একটা টিম আসে এবং ডিবির লোকজন আসে। তারা আমাদের বাসার ম্যানেজারকে নিয়ে যায় এবং আমাদের বাসার লোকজন যারা ছিলেন দায়িত্বে তাদের সাথে অনেক বাজে ব্যবহার করা হয় এবং তাদেরকে বলা হয়েছে যে বাসায় 40টায় তারা ফিক্স করে দিচ্ছে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো লাগবে। প্রজন্মের অগ্রজ অনুজদের কাছে তাই প্রত্যাশা, লাল সবুজের দেশ দলীয় তান্ত্রিকতা পরিহার করে হয়ে উঠুক এক বাংলাদেশ। তবেই সংস্কারের আস্বাদ পাবেন গোটা জাতি। কোনো শিক্ষক অনিরাপদ ক্যাম্পাস কখনোই তৈরি করবেন না, সব মিলে একটা দল হবে, বাংলাদেশ দল। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আরও 2 শিক্ষার্থী মারা গেছেন। তাদের নাম মোহাম্মদ রিয়াজ ও ইমন আলী। রবিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। গত 4 আগস্ট আন্দোলন চলাকালে সায়েন্স ল্যাব এলাকার মাথায় গুলিবিদ্ধ হয় মোহাম্মদ রিয়াজ। পরে ঢাকা মেডিকেল কলেজে বেশ কিছুদিন আইসিইউতে থাকার পর শনিবার বিকালে মারা যান তিনি। একই দিনে টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক শিক্ষার্থী ইমন আলী। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ। সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি মানবাধিকার কর্মীদের। রবিবার আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে 615 জনকে ছেড়ে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। সম্প্রতি আন্দোলনে হত্যার সঙ্গে জড়িত অনেকে দেশ থেকে পালানোর সুযোগ পাবে বলে শঙ্কা বিশ্লেষকদের। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সরকার ঘনিষ্ঠ অনেকেই দেশ ত্যাগের চেষ্টা করেন। নিরাপত্তার জন্য অনেকেই আশ্রয় নেন সেনানিবাসগুলোতে। আইএসপিআরের তথ্য বলছে 626 জনকে আশ্রয় দেয় বাহিনীটি। তবে এর মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে 615 জনকে। পুলিশের হাতে 4 জনকে হস্তান্তর করা হয়, আর বর্তমানে সেনা হেফাজতে আছে 7 জন। আমরা জনগণের অংশ হিসাবে জানতে চাই যে কারা সেনা হেফাজতে এই কদিন ছিল। এটি স্বচ্ছতার জন্যই সেনাবাহিনীকে স্পষ্ট করতে হবে জনগণের সামনে। তাহলে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কথিত অপরাধী বা সম্ভাব্য অপরাধীরা আছে কিনা। ব্যক্তির ক্ষেত্রে যে অভিযোগগুলো রয়েছে সেটি মামলায় পরিণত হলে আইনি হলো তাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার সবচেয়ে জুৎসই অথবা কার্যকরী উপায়। এর বিকল্প ভাবতে গেলে তখন কিন্তু নানা ধরনের আলোচনা পর্যালোচনা হবে। সেই আলোচনাগুলো কিন্তু নানাভাবে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অন্যায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যৎ আইনের শাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের জন্য জরুরি বলে মনে করেন তারা। এটি ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত বা উদাহরণ হিসাবে কাজ করবে যে ক্ষমতা বা কোনো পদে থাকাই কিন্তু শেষ কথা না। কারণ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের রায়, জনগণের মতামত, তাদের সিদ্ধান্তই যে মূল উপজীব্য বিষয়। গণতন্ত্রের এটাই যে সবচেয়ে শক্তিশালী বিষয় যে জনগণের মতামত, এই মতামতের প্রতি কিন্তু সকলেরই শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। দোষী রাজনৈতিক নেতা ও পুলিশ সদস্যদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের দাবি বিশ্লেষকদের। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের 2 শিক্ষার্থী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রবিবার বাদীর অভিযোগ এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য সূত্রাপুর থানাকে নির্দেশ দিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। একই দিন 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করা হয়েছে এমন অভিযোগে শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। আর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে মামলা করেছে তার পরিবার। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও জয়পুরহাটে 11টি মামলা হয়েছে। এর মধ্যে 10টি হত্যার অভিযোগ আর অন্যটি অপহরণ মামলা। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় প্রাণ ফিরেছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে। দীর্ঘ বন্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ক্লাসে বিশেষ নজর দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষকরা। এদিকে নতুন শিক্ষা কারিকুলাম সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে 17 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা আসে। অবশেষে রবিবার শুরু হয়েছে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
দীর্ঘ সময় পর ক্যাম্পাসে ফিরতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরা। স্কুলে এসে ভালো লাগতেছে, বাট আমার সব ফ্রেন্ডস আসে নাই, সো আমি অনেক বোর্ড হয়েছি। মানে না ছিল ওয়াইফাই, কিছু ছিল না, তো ফ্যামিলির সাথে অনেক ভালো টাইম স্পেন্ড হয়েছে। বাসা থেকে বের হওয়ার সুযোগ পাইনি, এতদিন পর স্কুলে এসে আসলে অনেক ভালো লাগছে। আশা করি পরিস্থিতি ভালোভাবেই চলবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় অভিভাবকদের মাঝেও ফিরেছে স্বস্তি। নতুন কারিকুলাম পরিবর্তনের দাবি করছেন কেউ কেউ। নতুন কারিকুলাম বাচ্চাদেরকে একটু যদি একটু এটা মডিফাই করে দেওয়া যেত তাহলে আমার মনে হয় ভালো। এখন যদি কন্টিনিউ ক্লাসটা হয়, স্কুলটাও খোলা থাকে, দেখা যাবে বাচ্চাদের যে ঘাটতিটা হয়েছে সেই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ করা যাবে। গ্যাপটা পূরণ করার জন্য ক্লাসটা রেগুলার হলে ভালো হবে। দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়েছে, এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে বলে জানান শিক্ষকরা। আমরা এক্সট্রা ক্লাস করে অথবা এক্সট্রা সময়কে ব্যবহার করে আমাদের হাতে একদিন শনিবার রয়েছে, এগুলি ক্লাসে কার্যকরী করা যায় না, অথবা শিক্ষা বোর্ড কর্তৃক কোনো নির্দেশনা আমরা পাই কিনা। আমরা বোর্ডের আন্ডারে আছে, বোর্ড যে নির্দেশনা দিবে সেই অনুযায়ী আমরা আমাদের কার্যকর। অভিভাবক এবং বাচ্চারা মিলে যদি বাঁচার চেষ্টা করে এবং স্কুলে রেগুলার আসে, ক্লাস হয়, কাভার আপ করা সম্ভব। ঘাটতি হয়নি সেটা কিন্তু বলা যাবে না। অবশ্যই 1 মাস যদি না বই না ধরে থাকে, না ছুঁয়ে থাকে, তাহলে তোর পর ঘাটতি হয়েছেই। এদিকে দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি নতুন কারিকুলাম নিয়ে প্রশ্ন তোলেন। অন্তত এখন একটা যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না, এটাকে তো রাখা যাবে না। কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও প্রাণ ফিরেছে। শুরু হয়েছে ক্লাস সহ সব ধরনের কার্যক্রম, এতে স্বস্তি প্রকাশ করেছেন সবাই। 1 মাসের বেশি সময় পর পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে শিক্ষাঙ্গন। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় আনন্দিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। প্রথম দিনেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হয়েছে নির্ধারিত ক্লাস। বাসায় বসে অনেক বোর হয়ে যাচ্ছিলাম, এখন বান্ধবীদের সাথে দেখা হচ্ছে, অনেক ভালো লাগছে। স্কুলে আসছি, আজকে পরীক্ষা ছিল, অনেক ভালো করে পরীক্ষা দিয়েছি। যদিও ইতিমধ্যে শিক্ষার্থীরা পিছিয়ে গেছে খানিকটা, তবুও আমরা চেষ্টা করব আবার এই শিক্ষণ ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য। সবকিছু আবার নতুন করে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। নতুন তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি হলো শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো। সরগরম হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ও শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। দীর্ঘদিন আন্দোলনের ফলে পড়াশোনায় একটি গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। আমরা আশঙ্কা করছি যে আমরা হয়তো একটা সেশন জটে পড়তে পারি। অনেকদিন আসতে পারি না, একটু খারাপ লাগছে, বাট এখন ভালো লাগতেছে। আমরা চাইতেছি যে আরো পরিবেশটা স্বাভাবিক হোক আমাদের। ক্যাম্পাসে উদযাপন করা হয়েছে নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৭৫তম জন্মজয়ন্তী। সকালে পুরাতন কলা ভবন থেকে বের করা হয় পদযাত্রা। দীর্ঘদিন পর খুলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ফিরেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। এখন এই মুহূর্তে যেহেতু বিশ্ববিদ্যালয় একেবারে প্রশাসন শূন্য, কোনো ভাইস চ্যান্সেলর নেই, কেউ কোনো দায়িত্বভারও গ্রহণ করেননি বা দেওয়া হয়নি, ফলে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে চালু করতে গেলে অবশ্যই এখানে আগে প্রশাসন বা ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। না দিলে এটা অফিসিয়ালি চালু করা সম্ভব নয়। তবে কোনো বিভাগ বা কোনো শিক্ষক যদি মনে করে আনঅফিসিয়ালি সে ক্লাস নিবে, সেটা নিতে পারে। বন্দরনগরী চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরোদমে ক্লাস সহ সব কার্যক্রম শুরু হয়েছে। প্রাণ চাঞ্চল্য ফিরেছে শহরের বাইরের স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতেও। দীপ্ত, বার্তাকক্ষ। বিইআরসিকে ঢেলে সাজিয়ে স্বাধীনভাবে কাজ করতে দিলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশিরভাগ সমস্যা সমাধান হবে বলে মনে করে সিপিডি। জীবাশ্ম জ্বালানি নির্ভর ও কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সাথে চুক্তি নবায়ন না করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার নিয়ে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ
সিপিডি। এতে গবেষণা সংস্থাটি জানায়, বিগত সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ইতিবাচক ও বড় অগ্রগতি হলেও অনেক অনিয়ম ও অর্থ ব্যয় হয়েছে। 17টি বিষয়কে নিয়ে এসেছি। সংবাদ সম্মেলনে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে ঢেলে সাজাতে কিছু আইন বাতিল, পুনর্বহাল, সংশোধন ও নতুন কিছু আইন প্রণয়নের প্রস্তাবনা করা হয়। ভারত ও চীনের করা চুক্তি নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্কের উপর। 100 দিনের কর্মপরিকল্পনা প্রত্যাশা করছি, যার সাথে যে কন্ট্রাক্ট এখন রয়েছে এই কন্ট্রাক্টগুলো যাতে নতুন করে আর রিনিউ না করা হয়। বিল সংক্রান্ত যে অনিয়মটি ফুটে উঠেছে এটির দরকার, এটি তদন্ত দরকার। লিডারশিপে যারা রয়েছেন সেই জায়গাতে একটা বড় পরিবর্তন দরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের পরিবর্তন এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের গত 5 বছরের আর্থিক রিপোর্ট পর্যালোচনা করার দাবি জানায় সিপিডি। যে বিপিডিবি, বিপিসি, আরপিজিসিএল, পেট্রোবাংলা এবং তার অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটি বিগত 5 বছরের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটি পুনর্মূল্যায়ন প্রয়োজন। বিদ্যুৎ খাতে ব্যয় কমাতে কুইক রেন্টাল কেন্দ্রগুলোর চুক্তি না বাড়ানোর পরামর্শ দেন তিনি। বলেন, বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে যে ক্যাপাসিটি রয়েছে তা 2030 সাল পর্যন্ত চাহিদা পূরণে সক্ষম। বিইআরসি কে আগের স্থানে ফেরানোর তাগিদ দেন এই গবেষক। 2030 সাল পর্যন্ত। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাইবার সিকিউরিটি আইন সহ স্বাধীন গণমাধ্যমের জন্য বাধা সব আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। দ্রুত সময় সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার করার কথাও জানান তিনি। আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ঠিক রাখা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রবিবার প্রথমবারের মতো এই মন্ত্রণালয়ে অফিস করেন তিনি। বিষয়টিও আমরা মতবিনিময় করেন বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। পরে তিনি স্বাধীন গণমাধ্যম সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন। গণমাধ্যম ও বাক স্বাধীনতার অন্তরায় আইনগুলো সংস্কারের কথা বলেন উপদেষ্টা। সাইবার সিটি একটাও আমরা এটা নিয়ে পুনর্বিবেচনা করব। এটার স্পেসিফিক কিছু বিধিনিষেধ নিয়ে বিধিমালা নিয়ে অভিযোগ আছে। বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয় সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীতে খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে 107 বার। এই ঘটনার শেষ দেখতে চান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি। এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন, এটা নিয়ে আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না। এদিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। জানান, ব্যবসা বাণিজ্য সহজ করবে সরকার। যতটুকু সম্ভব যে দেশে ব্যবসা বাণিজ্যে কিন্তু সহায়ক পরিবেশ থাকে এবং এখানে যেন কোনো রকম দুর্নীতি বা কিছু না হয়, এবং মূল্যস্ফীতির ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন যে বাণিজ্য এবং দোকানের একটা মেজর রোল আছে। অর্থাৎ এইগুলো যেন দূরীভূত হয় এবং সাধারণ মানুষের সমস্যাগুলো শুধু খাদ্যদ্রব্য না, অন্য অন্য জিনিসগুলো যেগুলো বাণিজ্যের সাথে রিলেটেড, এগুলো আমরা চেষ্টা করব যত শীঘ্র সম্ভব এগুলো সমাধান করি। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। 2014 ও 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে 2022 সালে করা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের 10 আইনজীবীর করা রিট আবেদনে বলা হয়েছে, সার্চ কমিটির মাধ্যমে 2014 ও 2018 সালে গঠিত নির্বাচন কমিশন অবৈধ বলেই এমন আইনের মাধ্যমে তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছে। শিগগিরই রিটটির বিষয় শুনানি হওয়ার কথা জানিয়েছেন আইনজীবী। নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বৃন্দ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া ছিল সার্চ কমিটি গঠন করার মাধ্যমে, এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি। এই জন্য 2022 সালে এসে আইন পাশ করে বলা হয়েছে যে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট কিংবা তাদের এই নিয়োগ নিয়ে পরবর্তীতে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এই যে দায়মুক্তি, এই আইনটাকে আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা বলেছি এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না।
দেশে ফিরেছেন প্রবীণ সাংবাদিক শফিক রহমান। রবিবার দুপুরে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ৯০ বছর বয়সী শফিক রহমান বলেন, তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড চান না। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ব্যক্তি পূজা বন্ধ করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়েন শফিক রহমান। দ্রুততম সময়ের মধ্যে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। তবে কোথায় যাবেন, কোন হসপিটালে চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আমরা দীর্ঘ সময় বলেছি, আমাদের দলের মহাসচিব ওই দিন বলেছেন, এটি একটি প্রক্রিয়ার মধ্যে আছে। এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই। উনি খুব সহসাই যাবেন, এটাও যেমন মহাসচিব বলেছেন, উনি এটা বুঝে শুনিয়ে বলেছেন। ধন্যবাদ। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি জানান। আপনাকে বলতে চাই, অবিলম্বে এক করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। শেখ মুজিবের হত্যা যখন হয়েছিল তখনকার আসামিকে যদি কলকাতা থেকে, হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায় এনে বিচার করতে পারেন, তাহলে অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে, শেখ হাসিনাকে দেশে পাঠান। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতান সিনাওয়াত্রা। তিনি থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। রাজা মহা ভাজিরালংকর্নের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেছেন পেতংতান। পেতংতান সিনাওয়াত্রা বিতর্কিত সাবেক থাই প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিনের ছোট মেয়ে। ৩৭ বছর বয়সী পেতংতানকে বলা হচ্ছে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে পেতংতানের ফুপুও দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। পেতংতান ব্যাংককের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। উং ইং নামেও পরিচিত তিনি। ৩ বছর আগে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর আগে পারিবারিক হোটেল ব্যবসা পরিচালনায় সহায়তা করতেন পেতংতান। ২০২২ সালে রাজনীতিতে প্রবেশ করেন পেতংতান। ওই সময় ফিউথাই পার্টির ইনক্লুশন অ্যান্ড ইনোভেশন অ্যাডভাইজারি কমিটির প্রধান হন তিনি। গত বছরের সাধারণ নির্বাচনে তিনি দলীয় কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনের ২ সপ্তাহ আগে দ্বিতীয় সন্তানের মা হন পেতংতান। নির্বাচনে তিনি ছিলেন একজন জনপ্রিয় প্রার্থী। গত বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে পদচ্যুত করে। একই সঙ্গে মন্ত্রিসভাও ভেঙে দেওয়ার রায় দেয় আদালত। এর ২ দিন পর শুক্রবার পেতংতানকে প্রধানমন্ত্রী নির্বাচন করে দেশটির পার্লামেন্ট। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় রাজ্যগুলোর পুলিশ বাহিনীকে প্রতি ২ ঘণ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগামী শনিবার পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ ও এর আশপাশের কয়েকটি এলাকায় ৫ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। বামপন্থী দল সিপিএমের ২ ছাত্রনেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতা পুলিশ। এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেননি বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার সাংবাদিকদের তিনি আরও বলেন,
ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত রাখার পাশাপাশি একটি স্পোর্টস ইনস্টিটিউট গড়ে তোলার চিন্তা চলছে। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পুরো দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। বাইরে থাকছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। নাজমুল হাসান পাপন আর বিসিবির সভাপতি থাকতে চান না, এমন গুঞ্জনের পর বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন রবিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে এই প্রশ্ন করা হয়। যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। ক্রীড়া উপদেষ্টা জানান, ক্রীড়াঙ্গনকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তার। রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেজন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব, যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা, যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোন বেসিসে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে। ফেডারেশনগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তরুণেই উপদেষ্টা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আপাতত সহজ ম্যাচ দিয়েই আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এশিয়া অঞ্চলের বাছাই পেরিয়ে আসা দলের বিপক্ষে 18 জানুয়ারি শুরু হবে বাংলাদেশের মিশন। 2025 অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ হবে মালয়েশিয়ায়। রবিবার প্রকাশিত সূচিতে আইসিসি জানিয়েছে 16 দলের টুর্নামেন্টটি হবে 4টি গ্রুপে। বাংলাদেশের মেয়েরা খেলবে ডি গ্রুপে। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। আর চতুর্থ দলটি আসবে বাছাই পর্ব পেরিয়ে। তাদের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বছর 18 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিশ্বকাপ। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে দর্শক ঢুকে পড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে 20 লাখ টাকা জরিমানা করেছে ফিফা। চলতি বছর 6 জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের 88 মিনিটে একজন দর্শক মাঠে ঢুকে পড়েছিলেন। তিনি অস্ট্রেলিয়ান এক খেলোয়াড়কে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। তারপরও স্টেডিয়ামে নিরাপত্তার ঘাটতির অভিযোগে বাফু ফেকে এই জরিমানা গুনতে হবে। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হারে 2-0 গোলে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। অংশগ্রহণমূলক নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, তবে সংস্কারের পর, কূটনীতিকদের জানালেন ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তায় হচ্ছে নীতিমালা কমিটির বৈঠক। সেনানিবাসে আশ্রয় নেওয়াদের তালিকা প্রকাশের দাবি মানবাধিকার কর্মীদের, ছেড়ে দেয়াই উদ্বেগ। শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে প্রাণ, স্বস্তি প্রকাশ শিক্ষক ও অভিভাবকের। সংস্কার হচ্ছে নতুন কারিকুলাম। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।